দ্য শ্যাডো অডিওগ্রাম চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত। আজকে আমি বিমল করের লেখা একটি গল্প শীতের মাঠ এটি পাঠ করব। গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটি ভালো না লাগলে দয়া করে এড়িয়ে যাবেন। আর গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে শুরু হচ্ছে আজকে আমাদের গল্প শীতের মাঠ। সারাটা দিন মাঠ মুখে করে বসে থাকা। গ্রীষ্ম কেটেছে, তখন তেমন করে যেন মাঠটা দেখেনি নবেন্দু। বর্ষার দিনে অতসী জলের ঝাপটার ভয়ে প্রায় জানলাটা বন্ধ করে দিয়ে যেত। তারপর ধীরে ধীরে বাইরের ওই রুক্ষ নুড়ি ছড়ানো আদিগন্ত মাঠটার সঙ্গে নবেন্দুর পরিচয়। এখন শীত, পৌষের শীতে কিছু লালচে ধুলো, কিছু নুড়ি, বিক্ষিপ্ত বুনো ঝোপ, দু পাঁচটা গাছ আর ধুধু মাঠখানা চোখের সামনে নিয়ে সারা দিন বসে আছে নবেন্দু। সকালটা প্রায় বেশ লাগে তার। কোনো কোনো দিন কুয়াশা থাকে, খুব হালকা কুয়াশা, মিহি সাদা রেশমের মতনই। দূরের জঙ্গলটা ধোঁয়া ধোঁয়া দেখায়। রোদ হয়তো একটু ভিজে থাকে। বেলা বাড়লে নবেন্দু মাঠটা স্পষ্ট দেখতে পায়। কুয়াশা শুকিয়ে গেছে, শীতল গন্ধটাও আর নাকে আসছে না। নুড়িগুলো খটখট করছে। আরো বেলায় সমস্ত মাঠটা উজ্জ্বল শীতের গাঢ় তপ্ত রোদে টলটল করছে। আমলকির ঝোপটার দিকে চেয়ে চেয়ে নবেন্দুর মনে হয় এখন মাঠটা এক ধরনের জীবনের মধ্যে যেন গলে গেছে। কটা পাখি মাঠে বসে, সাঁতার কাটে হাওয়ায়, জঙ্গলের দিকে ডানা মেলে উড়ে যায়। অতসীর এবার অফিস বেরোনোর সময়। তার চলা বলা কাজকর্মে এখন দ্রুততা এসেছে। গলার স্বরও সামান্য অন্যরকম, মোটা, পুরুষালী ধরনের। দৃষ্টিটাও সকালের আলস্য ও পরিতৃপ্তি মাখা নয়, ঈষৎ বিরক্তি মাখানো, হয়তো তিক্ত খানিকটা। ভাতের পাত থেকে উঠে দুকুচি সুপুরি মুখে দিয়ে অতসী কাজ চুকোবার তাড়া নিয়ে বিছানার পাশে এসে দাঁড়ায়। কাঁধের ওপর ময়লা তোয়ালে, দুপাট করা ধুতি, এক হাতে তেলের শিশি। অতসীর নিজের শাড়িটাও এখন ময়লা। ব্লাউজটা রঙিন বলে চট করে কিছু ধরা যায় না, কিন্তু মুখটা নরম। ভিজে মাথার খোঁপায় সুন্দর আট করে বাঁধা আছে। কপালের আগায় কোকড়া চুলগুলোতে জল ছুঁয়ে আছে এখনো। অভ্যস্ত, প্রায় সুন্দর এক যন্ত্রের মতন পরিমিত সময়ের মধ্যেই অতসী সমস্ত কাজ সেরে ফেলে। লক্ষ্মীর মা জলের বালতি, জল পড়ার গামলা আর মস্ত অয়েলক্লথটা দিয়ে যায়। অতসী ঘরের দরজায় ছিটকিনি তুলে দেয় ভেতর থেকে। ভিতর দিকের জানলাটাও বন্ধ করে। এরই মধ্যে ঘরের কোণা থেকে চড়া গন্ধের পাউডারের টিনটা এনে বিছানার একপাশে রাখে। বাইরের জানলাটাও অতসী বন্ধ করে দিতে চায়। নবেন্দুর ভালো লাগে না, অনেকক্ষণ থেকেই লাগছে না। কেমন একটা আকস্মিক অবাধ্যতার বশেই নবেন্দু বাধা দেয়। ওটা ওটা খোলা থাক। একেবারে হাট। অতসী ব্যাপারটা পছন্দ করছে না। থাক না, সরে এসো একটু।
অতসী হয়তো অপ্রসন্ন, কিন্তু জানলা নিয়ে তর্ক করার সময় এখন তার নেই, একেবারেই নেই। স্বামীর তেল ঘষা মাথাটার দিকে চেয়ে অতসী জলের বালতিতে হাত ডোবায়। মেঝের ওপর জল পড়ায় গামলাটা পায়ে করে ঠেলে ঠিক করে নেয়। অতসী নার্স হলেও পারত। ওর পাকা হাত, সুন্দর যন্ত্রের মতন কাজ। দেখতে দেখতে সব হয়ে গেল। মাথা ধোয়ানো, মোছানো, গলা বুক গা মোছানো, পাউডার ছড়ানো, এমনকি পেটে জড়ানো বাসি কাপড়টা কেমন অদ্ভুতভাবে আলগা করে ছাড়িয়ে নিয়ে কাঁচা দুপাট করা কাপড়টা জড়িয়ে দিল। ঢিলে ঢালা বুক কাটা সুতির জামাটাও। নবেন্দু নিজেই চুল আঁচড়ে নেবে। অতসী ঘরের দিকের জানলা খুলে ফেলল, দরজার ছিটকিনিটা নামালো। জলের বালতির মধ্যে বাসি কাপড়, গেঞ্জি ও দুমড়ানো অয়েলক্লথটা নিয়ে চলে গেল। জানলার বাইরে মাঠটা শীতের রোদে পিঠ দিয়ে পড়ে আছে। একটু ধুলো বুঝি উড়ছে ওই পাশটায়। মাঠের উত্তর। নবেন্দু চুল আঁচড়ে ছোট্ট চারিহাতি খয়ের র্যাপারটা বুক পিঠের ওপর আলতো করে ফেলে রেখেছে। বুকের তলা থেকে লেপটা এলোমেলো, অগোছালো, পা পর্যন্ত মেলা। সারা মাঠে একটি উড়ো পাতা এবার নেচে বেড়াচ্ছে। নবেন্দু পাতাটার রং দেখতে পাচ্ছে না। শুকনো খসা পাতা বোধহয়। পাশের ঘরে অতসীর শব্দ। অতসীর হলো। অফিস যাওয়ার জন্য তৈরি অতসী। অফিস যাওয়ার মতন করেই তৈরি। শাড়িটা পরিষ্কার, মার ধরা, সাদা, পাড় গাঢ় নীল, বুটি তোলা বাসন্তী রঙের ব্লাউজ, হাতে ঘড়ি, ভারী বালা এক হাতে, গলায় মুখে পুরু করে পাউডার দিয়ে খুব সতর্কভাবে মুছে ফেলা। সিঁথির সিঁদুর মেটে হয়ে গেছে, ছোট হয়ে গেছে। হয়তো আজকাল অতসী আর সিঁদুর পরে না রোজ। আমি চলি। অতসী সরাসরি স্বামীর দিকে না তাকিয়ে ব্যস্ততার মধ্যে বলল। বলার সময় ধনুকের মতন কোমর ভেঙে হাঁটুর কাছে শাড়ির কেপে ফুলে ওঠা কোঁচটা ঠিক করে নিচ্ছিল। অতসী আজকাল আর সিঁদুর পরার সময় পায় না। অতসী আজকাল বড্ড বেশি মার দেওয়া শাড়ি পরে। নবেন্দুর দৃষ্টি আচমকা রূঢ় হয়ে উঠতে লাগলো। অতসীর বুটি তোলা বাসন্তী রঙের ব্লাউজটা সখী সখী সাজের মতন বিরক্তিকর লাগছিল। লক্ষ্মীর মাকে বলে যাচ্ছি, আর একটু পরেই ভাত দেবে। অতসী সোজা হয়ে দাঁড়ালো। ডান হাতে ঘাড়ের কাছে খোপাটা একটু ঠিক করে নিল। কোমরের কাছে ব্যাগটা সামান্য দুলল। তাড়াতাড়ি খেয়ে নিও, লক্ষ্মীর মাকে বেশিক্ষণ আটকে রেখো না হেসেলে। আজ ওর ধোয়াধুয়ির কাজ আছে অনেক। অতসীর ব্যস্ততার মধ্যে একবার স্বামীর দিকে তাকাবারও সুযোগ পেল না। নবেন্দুর দৃষ্টি দেখে থমকে গেল এক পলক। রোজ রোজ অফিস যাওয়ার সময় এই রকম অসন্তুষ্ট ক্ষুব্ধ দৃষ্টি দেখতে হয় তাকে। অতসীর এখন তাড়াতাড়ি। এখন ভালো করে কিছু দেখা, কিছু বোঝার আর সময় নেই তার। কাঁধে ঝোলানো ছোট চামড়ার ব্যাগের মুখটা হাঁ করে একটা টাকা বের করে নিল অতসী। স্বামীর দিকে এগিয়ে যেতে যেতে ক্ষুণ্ণ গলায় বলল, তুমি ডাক্তারদের বারণ টারণ যদি না মানো, সত্যি কথা না শোনো, অসুখটা সারবে কি করে বলবে? স্বামীর অনড় হাতের মুঠোয় টাকাটা গুজে দিল অতসী।
লক্ষ্মীর মাকে দিয়ে ভালো সিগারেট আনাবে। ভাত খেয়ে একটা, আর বিকেলে চা খেয়ে একটা খাবে, তার বেশি নয়। আমি ফিরে এসে কিন্তু গুনে দেখব। স্বামীর চোখে চোখ রেখে একটু হাসলো অতসী। ইচ্ছে হলো নবেন্দুর কপালে ছেলে ভুলানো গোছের একটা চুমু খায়। দরজা জানলা খোলা। নবেন্দুর গায়ে রোগশয্যার বাসি গভীর গন্ধ। অতসী জানলার দিকে তাকালো। ওখানে মাঠে বেলা যেন অফিসের জানান দিচ্ছে। আমি চলি। অতসী তার ঘরে গিয়ে দাঁড়ালো কয়েক মুহূর্ত। টুকিটাকি গুছিয়ে নিল, যেন অতসী এখনো আছে, বা আবার যেন ঘরে আসবে। মনে মনে অতসীকে ঘরের সদর পেরিয়ে পায়ে চলা পথে নামতে দেখল নবেন্দু। খানিকটা হেঁটে বাতাবি লেবুর গাছতলা ডিঙিয়ে রাস্তায় উঠতেও দেখল। পিছন থেকে অতসীকে কেমন যেন দেখাচ্ছে। নবেন্দু তাও পরখ করে দেখল। আচ্ছা, ও যদি জোরে হাঁটে, রাস্তার লোক নজর করে ওকে দেখবে? যদি ধীরে হাঁটে? হাতের টাকাটা বুড়ো আঙুলে কেমন গ্লানির সঙ্গে বিতৃষ্ণায় আহত মনে আস্তে আস্তে ঘষতে লাগলো নবেন্দু। দুটো বরাদ্দ সিগারেট যেন নেহাত দায়ে পড়েই মঞ্জুর করে গেল অতসী। ডাক্তারের বারণ, তা ঠিক, বারণই। শুধু সিগারেটটাই কি বারণ? যদিও অতসী নেই, তবু অতসীকে যেন মুখোমুখি পেয়ে নবেন্দু থরথরে গলায় জ্বালা জ্বালা চোখে বলল, শুধু কি সিগারেট খেতেই বারণ করেছে আমায় ডাক্তার সেন? কি কি বারণ করেছে, কি কি করতে বলেছে, তুমি কি সবই মানছো? আমায় তুমি সকালে মুরগির ডিম দাও 2টো করে, আজশের দুধ। আমায় তুমি ভালো মাছ মাংস খাওয়াতে পারো না? কমলা লেবু। আমার নড়াচড়া একেবারে কি বারণ নয়? তুমি কি আমায় বিছানার পুতুলের মতন 24 ঘন্টা শুইয়ে রেখেছো? আমি যে নিজের হাতে খাই, কাঠের পুতুলের মতন আধপাশ হয়ে ফিরি, আমি যে। মাঠের বুক দিয়ে মস্ত এক ছায়া হু হু করে ভেসে যাচ্ছিল। রোদ একটু চাপা চাপা। নবেন্দু ছায়া দেখতে লাগলো। অল্পক্ষণের মধ্যেই ছায়া কোথায় চলে গেল নবেন্দু দেখতে পেল না। ওরা এসে গেছে ওদিকে, নবেন্দু দেখতে পাচ্ছিল। গাছ কাটার দলটা দূরে এসে গেছে। মাঠের পূব দিকের গাছটা পরশু কাটা শেষ হলো। আজ আবার একটা শুরু হবে। কটাই বা গাছ? 6টা না 7টা বেশ। এত বড় মাঠে ওই মাত্র কটা গাছ, তাও রাখবে না। কার গাছ? কি গাছ? জামরুল, কাঁঠাল, জাম? নবেন্দুর পক্ষে কিছুই জানা সম্ভব নয়। অনেকটা দূরে গাছগুলো। একটা গাছই যা সামনে, নবেন্দুর চোখে পড়ে যেটা, পাতাগুলো পর্যন্ত চেনা যায়। কাঠচাপা। কাঠচাপার কাঠ বেচা যায় না, ওটা থাকবে। বাকিগুলো এখন কাটা হবে, কাঠ বেচা হবে। হাতের টাকাটা বালিশের তলায় রাখলো নবেন্দু। মাঠে রোদের দিকে তাকিয়ে তাকিয়ে অতসী কত দূরে চলে গেছে এতক্ষণে ভাবলো একবার। এখনো বেশি দূরে হয়তো যেতে পারেনি। অতসী কি একটা সাইকেল রিক্সা নেবে? নিতে পারে, স্টেশনটা অনেক দূর। অন্তত অতসী হেঁটে এতক্ষণে যদি গির্জার কাছেও যায়, তবুও আরো 15-20 মিনিটের রাস্তা। এতখানি রাস্তা কি হাঁটবে অতসী?
রেলের মেয়ে টিকিট কালেক্টররা কি গরম জামা গায়ে দেয় না? তাদের কি শীত নেই? নবেন্দু নিজেরই এখন শীত শীত করছিল। মাঠটার শীত নেই, দিগন্ত মেলা গরম রোদের মধ্যে পড়ে আছে। নবেন্দুকে কেউ যদি ওই রোদে খানিকক্ষণ শুইয়ে দিয়ে আসে। আলতো করে ডান হাতের আঙুল দিয়ে কপাল ঘষতে লাগলো সে। নিজের আঙুলের ডগার ঠান্ডা কপালের শুকনো খসখসে চামড়ায় অনুভব করতে পারছিল নবেন্দু। মাথাটা ঠান্ডা। অতসী আজ ভালো করে মাথাটা ধুইয়ে দেয়নি। আজ তার তাড়া ছিল, তবু মাথা ঠান্ডা। নবেন্দু আঙুলের ডগায় চুল টানল, টিপে টিপে জল দেখল, চুলে জল আছে। অতসী ভালো করে মাথাটা মুছিয়েও দেয়নি। অফিসের তাড়ায় আজকে দায় সারা কাজ সেরেছে। নবেন্দু মাঠের দিকে চেয়ে মনে মনে অতসীকে দেখল। সাইকেল রিকশায় বসে আছে অতসী। ডিএস অফিসের সামনে দিয়ে শোঁ করে ছুটে চলেছে সাইকেল রিকশা। ছবিটা প্রায় স্পষ্ট নির্ভুল করেই দেখবার জন্য নবেন্দু চোখ বুজল। দেখতে পেল পিচ বাঁধানো চওড়া মসৃণ রাস্তা, দুপাশে গাছের সার, ছায়া বেশি, রোদ কম। সাইকেল রিকশার ওপর অতসী বসে। রিকশাটা কাঁপছে, দুলছে, টাল খাচ্ছে, উড়ে চলেছে রিকশাটা। রিকশাওয়ালা হ্যান্ডেলে বুক প্রায় লেপ্টে দিয়ে প্যাডেল মারছে। বাতাসের দাপটে অতসীর পায়ের কাছের কাপড়ও আরো ফুলে ফেপে উঠছে, আঁচল উঠছে। ওর কি শীত করে না? ডিএস অফিসের ঠান্ডা কনকনে হাওয়া যেন এত দূরে এসেও নবেন্দুকে কাঁপিয়ে দিয়ে গেল। র্যাপার গলার কাছে আরো ঘন করে রাখল নবেন্দু। মাঠের রোদ, গভীর ঘন দয়ালু সুন্দর রোদ দেখতে লাগলো করুণ অসহায় চোখে। নবেন্দু অনুভব করতে পারছিল রোদের সামান্য একটু শীতের জন্য ওর মন ছটফট করছে। নিজেকে বড্ড ঠান্ডা লাগছে, চোখ ঠান্ডা, ঠোঁট ঠান্ডা, হাত ঠান্ডা। নিজের হাতের চামড়া দেখতে ইচ্ছা করছিল নবেন্দুর। দেখল না, দেখতে সাহস হলো না। হাত দুটো আগের মতন আর মোলায়েম মসৃণ নেই, কেমন খসখসে খড়ি ওঠা ওঠা। ছিটছিট সাদা দাগ ধরতে শুরু করেছে হাতে। নবেন্দু সাহস করে এক পলক দেখে নিল। কত যেন বয়স হয়ে যাচ্ছে হাত দুটোর, বেজুদ হচ্ছে, রক্ত মাংসের গন্ধ হারাচ্ছে হাত দুটো। মাঝে গাছ কাটা শুরু হলো। না, এখনো শুরু হয়নি, হবে। দুটো লোক জামা খুলল। নবেন্দু দু চোখ তীব্র করে মাঠের মানুষ দুটিকে দেখবার চেষ্টা করল। এদের জামা খোলার সবল গা, বুক, পিঠ, কোমর, মেরুদণ্ড। আস্তে করে নিজের অজান্তেই নবেন্দুর ডান হাতটা তার নিজের গায়ে রাখল। কাঠের মতন শক্ত বস্তুটা অনুভব করতে পারল না নবেন্দু। ওর বুক নেই, পিঠ নেই, চামড়ার স্পর্শ নেই, হাড় ছোঁয়া যায় না। প্লাস্টারের খাঁচার মধ্যে একটি মানুষের বুক, পিঠ, পেট মুড়ে রেখে শরীর বিজ্ঞানের ক্রিয়াটুকু চালিয়ে নেওয়া হচ্ছে। বুকের কোথায় হৃৎপিণ্ড বাজছে, কোথায় যে এই ফুসফুস ভারী হয়ে গেল, বেদনায় অসাড় হয়ে গেল, নবেন্দু হাত রেখে কিন্তু অনুভব করতে পারবে না। এতক্ষণে স্টেশনে পৌঁছে গেছে অতসী। তার পৌঁছানোর পর প্ল্যাটফর্মের টিকিট কালেক্টরদের ঘরখানা একটু এলোমেলো হয়ে যাবে। একজন চা খেতে খেতে
ওর ফোলানো ফাঁপানো মার খসখসে শাড়ি দেখবে, সিগারেট টানবে, চোখ বুজবে, আর মাঝে মাঝে খুলবে। অন্যজন ওর বাসন্তী রঙের ব্লাউজের দিকে হাঁ করে চেয়ে থাকবে। গলা, ঘাড়, মুখ আর আর কিছু দেখার মতন লোকও ওখানে স্টেশনে প্ল্যাটফর্মে অঢেল। একটুক্ষণ অন্যমনস্ক থেকে শেষে মাঠের দিকে তাকালো নবেন্দু। গাছ কাটা শুরু হয়ে গেছে। দূর থেকে নিয়মিত ছন্দ রেখে জোড়া কুড়ুলের শব্দ ক্ষীণ হয়ে ভেসে আসছে। নবেন্দু গাছ কাটার শব্দ শুনতে লাগলো। অস্পষ্টভাবে দুটি গা খোলা মানুষের কালো কালো চেহারা মাঠে ভাসছিল। নবেন্দু নিজের গোটা চেহারাটার কথা ভাববার কথা চেষ্টা করছিল। এখন ঠিক ঠিক ভাবা যায় না। অনেকদিন আগে দেখা কোনো স্বপ্ন মনে করার মতন। মনে পড়ে না, বা একটু পরে। অথচ এ অনেক পুরনো কিছু নয়। গত শীতেও নবেন্দু রোদে তেল কুয়োর জলে প্রাণ ভরে স্নান করেছে। ওর বুক ছিল, পিঠ ছিল, মেরুদণ্ড ছিল। আজ এই বুক, পিঠ, মেরুদণ্ড গাঁথা শারীরিক আকারটা মনে করা মুশকিল। তবে নবেন্দু অনুভব করতে পারে আকারটা বিসদৃশ ক্ষীণ, অথবা জন্তুর মতন ছিল না, মানুষের, স্বাভাবিক সুস্থ মানুষের মতন ছিল। অতসী এই বুকেই মাথা রেখেছে একদিন, বিছানায় শুয়ে এই পিঠে মুখ ঘষেছে। অতসী, আমার কি নিজের বুক আছে? সেই পিঠ, মেরুদণ্ড? আমি কি মাঠে খোলা গায়ে রোদ মেখে দাঁড়িয়ে থাকতে পারবো? তুমি কি আর কখনো আমার বুকে মাথা রাখবে? তোমার মাথার কাঁটার আঁচড় লেগে বুকটা ছিঁড়ে যাবে। মাঠে হরিয়াল নেমেছে। এই দেশে বুঝি এই একটাই হরিয়াল আছে। মাঝে মাঝে মাঠটায় আসে। নবেন্দু হরিয়াল দেখছিল। গাছ কাটার শব্দ ভেসে আসছে। রোদটা যেন এইবার আড়মোলা ভাঙল। দাদাবাবু? লক্ষ্মীর মা ঘরে এসেছে। নবেন্দু বালিশ থেকে মাথা সরালো এই পাশে। দরজা ডিঙিয়ে লক্ষ্মীর মা দাঁড়িয়ে আছে। বেটে গোলগাল সবল চেহারা, রং কালো, মুখে তৎপরতা। নবেন্দু এক পলক সুস্থ সবল মেয়েটার বুকের দিকে তাকালো। অপটু কুমোরের হাতের তৈরি প্রতিমার মতন কেমন যেন ভোভো তাল তাল সব, কিন্তু খুব কঠিন জীবন্ত। ওর, লক্ষ্মীর মার, বেশ শক্ত কঠিন পিঠ এবং মেরুদণ্ড আছে। নবেন্দু প্রায় নিশ্চিতভাবে ভেবে নিল, ভাত আনবো? লক্ষ্মীর মার বাংলা কথা বলতে অসুবিধে হয় না। জীবের জড়তা তার অল্প। অনেককাল এদেশে বাঙালি বাবুদের সাথে কাজ করেছে। বাড়িতে কাজকর্ম ছেলেবেলা থেকেই। আনো। নবেন্দু দরজার মাথার ওপর টাঙানো ক্যালেন্ডারটা দেখছিল। বাংলা তারিখের ফালতু ক্যালেন্ডার। পা মুড়ে হাঁটু ভেঙে বসা এক মেয়ের ছবি, গলবস্ত্র হয়ে প্রণাম করছে। সামনে বুঝি শ্রীকৃষ্ণের মূর্তি। নবেন্দুর নিজের মার কথা মনে পড়ল। মার ভীষণ পুজো আর্চার বাই ছিল। ওইভাবেই বসতো অনেকটা। মার বসা এমনিতেই সুন্দর ছিল। মার বসায় কেমন একটা নিবেদনের ভাব ফুটে উঠত। চোখ বুজে নবেন্দু মার সেই বসার ছবি মনে করতে লাগলো।
লক্ষ্মীর মা ঘরে এলো। ঘরের এক কোণ থেকে উঁচু হালকা তেপায়াটা নবেন্দুর বিছানার পাশে একেবারে খাট ছুঁয়ে মাথার কাছে রাখল। বাইরে গেল, খাবার জলের গ্লাস এনে রাখল, আবার গেল, ভাতের থালা এনে রাখল। নবেন্দুর যখন চোখ খুলল, চোখের তলায় পাতায় বেদনার গাঢ়তা। সাদা জমিটা আরো সাদা, স্বচ্ছ। লক্ষ্মীর মাকে এবার একটু সাহায্য করতে হয়। নবেন্দুকে একটা ভারী কাঠের পুতুলের মতন সামান্য মাথার দিকে তুলে সরাসরি পাশ ফিরিয়ে দিতে হয়। বালিশগুলো পিঠের দিকে প্রয়োজন মতো ঠেকা দিয়েও দিতে হয়। নবেন্দুও দু হাতের ভরে নিজেকে খানিকটা সামলে নেয়। লক্ষ্মীর মার গায়ের গন্ধ, হাতের ছোঁয়া নবেন্দুকে আরো বিষণ্ণ করে তোলে। নোংরা কাপড়, ময়লা চামড়ার তলায় লক্ষ্মীর মার বুকে যেই গন্ধটা আছে, সেটা মার মতন, ঠিক নবেন্দুর মায়ের মতন। এমন কি ওর হাতের ছোঁয়াতেও ঠিক এই মুহূর্তে নবেন্দু মাকে অনুভব করতে পারে। ভাতের থালায় চোখ রেখে একটু অপেক্ষা করল নবেন্দু। ভাতের চালগুলো কেমন হলুদ হলুদ রং। অতসী কি ভাতের হাঁড়িতে হলুদ ফেলে দিয়েছে? ওটা কি, পেঁপে সেদ্ধ? পালং শাকের তরকারিটাও দেখল নবেন্দু। আবার ছোট ছোট মাছ। কি মাছ? নবেন্দু ডান হাত বাড়ালো। নদীর। লক্ষ্মীর মা দাদাবাবুর হাতে সন্তর্পণে একটু জল ঢেলে দিল। বাজারে বড় মাছ ছিল না? নবেন্দু ভাত ভাঙতে লাগলো। 3 টাকা সের। লক্ষ্মীর মা চলে গেল। নবেন্দু পেঁপে সিদ্ধগুলো পাতের এক পাশে ঠেলে রাখল। একটু ডাল তুলল আঙুলের আজলায়। জঘন্য পালং শাকের তরকারিটা, কালো, বাঙালদের মতন লঙ্কা খেতে শুরু করেছে অতসী। তুমি তুমি কার মুখের স্বাদের মতন রান্না করো অতসী? তোমার না আমার? মাছের বাটিটা ভাতের ওপর উল্টে নিল নবেন্দু। কোড়ে আঙুলের মতন খুদে খুদে মাছ, কাঁটায় ভর্তি। কয়েক গাল ভাতের পর গ্রাসটা গলায় আটকে গেল নবেন্দুর। যেন ভীষণ শক্ত একটা ইটের টুকরো কেউ তার গলার মধ্যে পুরে দিয়েছে। নিঃশ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছিল তার। গলার কাছটা ফুলে উঠেছে, টনটন করছে। জল খেল নবেন্দু। ভাতের গ্রাস গলা থেকে নেমে গেল, কিন্তু ব্যথা গেল না। মাঠের দিকে তাকালো। মাঠ ফাঁকা, গাছ কাটা বন্ধ। ওরা জিরোচ্ছে, রোদে পাশ ফিরেছে। আঁচের মতো রংটা গাঢ় ঘন হয়ে আসছে। হরিয়ালটা কখন উড়ে গেছে কে জানে। নবেন্দু তার বুকের ভার এবার অনুভব করতে পারল। গলার নালিতে যে আবেগ এতক্ষণ ধরে পুটলি পাকাচ্ছিল, শক্ত, করুণ, কষ্টকর হয়ে শেষে অসহ্য হয়ে উঠল। নবেন্দু সেই আবেগকে অনুভব করতে পারল। চোখে জল জমেছে বোধহয়। রোদের গায়ে ঝাপসাটে ভাবটা ফুটে উঠল। আজ আজ যদি মা থাকতো। নবেন্দুর মা যেন ওই ফাঁকা রোদভরা মাঠে দাঁড়িয়ে আছে। নবেন্দুর কেমন প্রত্যাশার চোখে মাঠের দিকে তাকিয়ে মনে মনে তার এই অসহায় অবস্থার কথা বলতে চাইছিল। তুমি বেঁচে থাকলে আজ আমার কাছে সারাক্ষণ থাকতে মা। সারা সকাল, সারা দুপুর, সারা বিকেল। দুধের বাটিটা এক চুমুকে শেষ করে গ্লাসের পুরো জলটাই খেয়ে ফেলল নবেন্দু। দুধ এবং অতটা জল পেটে পড়ার পরও
নবেন্দু বুঝতে পারল সে ক্ষুধার্ত রয়েছে। প্রায়ই তাকে এইরকম ক্ষুধার্ত থাকতে হয়। অতসী এখন কি করছে? প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পান খাচ্ছে বোধহয়। মেল ট্রেনটার অপেক্ষা করছে। অতসীর পাশে নন্দী দাঁড়িয়ে আছে। হাসাহাসি হচ্ছে। নন্দী নাকি ফুর্তিবাজ খুব। ফুর্তির চোটে দিন দিন মোটা হচ্ছে। ঘুষের পয়সায় ওজন বাড়াচ্ছে। লক্ষ্মীর মা এক ঘটি জল হাতে ঘরে এলো। নবেন্দুর হাত ধুলো ভাতের থালার ওপর। ভাত, ডাল, তরকারি মাখা গ্রাস নোংরা হয়ে সমস্ত থালায় ছড়িয়ে গেল। বিশ্রী দেখাচ্ছিল থালাটা। নবেন্দু দেখছিল, অদ্ভুত একরকম আক্রোশ হচ্ছিল তার। কুলকুচোর মুখ ভর্তি জল থালার ওপর ফেলে দিল। এটা দিয়ে নিষ্ঠুর সুখ পাচ্ছিল নবেন্দু। মনে হচ্ছিল সে যা খেয়েছে সবটা বমি করে ফেরত দিয়ে দিয়েছে। থালার চেহারাটা বমির মতনই দেখাচ্ছিল। লক্ষ্মীর মা কিছু বলল না। এ বাড়িতে কাজ সেরে সে অনেক কিছু জেনেছে, শিখেছে। থালাটা উঠিয়ে নিয়ে চলে গেল। আবার এলো, যেন গেল আর এলো। এসে টেবিলটা মাথার দিকে সামান্য সরিয়ে রাখল। জলের কেটলি। বারবার তেষ্টা পায় নবেন্দুর। অন্য একটা বেতের পা ভাঙা টেবিল বিছানার কাছে এনে দিল। টেবিলটার ওপর গোটা চারেক গোল গোল বোতল। নবেন্দুর হাতের নাগালের মধ্যে এই সবই রাখতে হয়। অতসী ফিরে এসে বোতলগুলো ধুয়ে এনে আবার রেখে দেবে। নবেন্দুকে আবার ধরতে হলো। বালিশটা ব্যবস্থা মতন উঁচু করে নিয়ে সে আবার শোবে। লক্ষ্মীর মাঠ থেকে নবেন্দু এবার সোডা সাবানের গন্ধ পেল। উগ্র খার গন্ধ। লক্ষ্মীর মা চলে গেল। যাবার সময় ঘরের দরজাটা বাইরে থেকে টেনে দিল। বালিশে মাথা রেখে নবেন্দু নিজেকে গুছিয়ে নিল। র্যাপাটা গলার পাশে বুকের দিকটায় মেলে দিল। লেপ পেটের ওপর পর্যন্ত টেনে নিল। মাঠের দিকে চেয়ে থাকলো নবেন্দু। রোদ ক্রমশই গাঢ় ঘন হচ্ছে। ঝকঝকে ভাবটা আর নেই। কাঠ চাপার গুড়ির কাছে ছোট্ট ছায়া। একটা ধুনুরি মাঠ পেরিয়ে চলে যাচ্ছে। গাছ কাটা লোক দুটো এখনো বসে আছে। দুটো মোষ চড়ছে এক পাশে। মাঝে মাঝে ধুলো উঠতে শুরু করেছে। অতসীদের স্টেশনে মেল ট্রেন এতক্ষণে চলে এসেছে। অতসী লেডিস কম্পার্টমেন্টে উঠে টিকিট দেখে নিচ্ছে যাত্রীদের। অতসীর হাতে সেই টিকিট কাটা যন্ত্র আর একটা ছোট্ট খাতা। মেল ট্রেন চলে গেলে অতসী চা খাবে। নবেন্দু সিগারেট খেতে ইচ্ছে করছিল। বালিশের তলায় অতসীর দিয়ে যাওয়া টাকাটা আছে। না, অতসীর টাকা খরচ করবে না নবেন্দু। বড্ড পরিশ্রমের পয়সা, অনেক ঘামের পয়সা তোমার। আমি সিগারেট খেয়ে নষ্ট করব না। তাছাড়া ডাক্তারের বারণ। প্ল্যাটফর্মে অতসীর ভারী কি চালে ঘুরে বেড়ানো ছবিটা নবেন্দুর চোখে পড়ল। গায়ে হাওয়া আর রোদ লাগিয়ে ঘুরছে অতসী। একসময় মেল ট্রেন ছেড়ে দিল। অতসী নন্দীকে একটা WT দিয়েছে। এবারে নন্দীর খপ্পর। মেয়ে WT, খুব বেশিক্ষণ দর কষাকষি চলবে না। হয়তো মেয়েটির রুমালে বাঁধা 3rd ক্লাসের টিকিটও আছে বর্ধমান পর্যন্ত। বাড়তি পত্রকুর জন্য আর কত, আপার ক্লাসে আসার জন্যই বা আর কত। অতসী ওয়েটিং মেশিনটার কাছে দাঁড়িয়ে আর চোখে চোখ নন্দীর কাজ গুছানো দেখছে। এই মেল ট্রেনটা আজকের দুপুরে 1.5-2 টাকা দেবে অতসীকে। নিজের হাতে এত সব পারে না অতসী।
বালিশের তলা হাতড়ে প্যাকেটটা পেল নবেন্দু। কাল সন্ধেবেলা যামিনী দেখা করতে এসেছিল, যাওয়ার সময় প্যাকেটটা ফেলে দিয়েছে। রাত্রে এবং আজ সকালে 3টে সিগারেট মোট খেয়েছে নবেন্দু, আরো গোটা 3 আছে। একটা সিগারেট ধরালো নবেন্দু। দেশলাইয়ের জন্য হাঁক দিতে হলো না, বালিশের তলাতেই আছে। মাথার চারপাশেই নবেন্দুর সমস্ত সংসার। এর কোথায় যে রুমাল আছে, মাফলার আছে, দেশলাই আছে, কার কার চিঠি, 2-1খানা উপন্যাস, ইনহেলার, মাথা ধরার মলম, নবেন্দু সবই জানে। সিগারেট ধরিয়ে নবেন্দু আস্তে আস্তে টান দিল। মাঠের দিকে তাকালো। মাঠের মধ্যে সবুজ রংটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। নবেন্দু বাঁ হাত মাথার উপর দিয়ে বালিশের পিছনে নিয়ে গেল। মোটা বইটা টেনে নিল অক্লেশে। 321 পাতা পর্যন্ত পড়া হয়েছে। বইটা শুরু করার আগে সিগারেট শেষ করবে নবেন্দু। অতসীর এতক্ষণে চা খাওয়া শেষ হলো। প্ল্যাটফর্মের ঠান্ডা ঘরটায় কতক্ষণও বসে থাকবে কে জানে। কেন যে বসে থাকে তাই বা কে বলবে। ওর কি শীত করে না? পৌষের এই শীতে একটা গরম কিছু গায়ে না দিয়ে অতসী বাইরে বেরোলো কি করে? সিগারেট শেষ হলো নবেন্দুর। টুকরোটা জানলা দিয়ে ছুঁড়ে দিল। ডান হাত বাড়িয়ে জলের কেটলিটা তুলে নিল। জল খেলো সামান্য। কেটলি রেখে এবার বইয়ের পাতা খুলল। 325 পাতার তলার দিকটায় একবার চোখ বুলিয়ে নিয়ে উল্টে 24-এ চলে গেল। ঘরে রুমা বৌদি নেই, দরজায় তালা ঝুলছে। 350 পাতার মাঝখানে নবেন্দুর চোখ থামল। মন এলোমেলো হলো। লক্ষ্মীর মা কাপড় টাপড় কাচ্ছে, আছড়ে আছড়ে। শব্দ কানে লাগছে। কেমন যেন ক্লান্তিকর এই শব্দটা। মাঠ থেকে গাছ কাটার শব্দও ভেসে আসছে। নবেন্দুর মনে হলো তার দুপাশে ঘরে বাইরে ক্রমাগত ক্লান্তিকর প্রাণহীন দুটি শব্দ তাকে আরো ক্লান্তি, আরো শূন্যতার মধ্যে নিয়ে যাচ্ছে। অতসী তাকে প্রত্যেক দিন এই রকম এক শূন্যতার মধ্যে রেখে দিয়ে চলে যায়। সারাটা দুপুর সে একা। তুমিও আমার ঘরে তালা ঝুলিয়ে চলে যাও অতসী। একদিন আমি এ বাড়ির দরজায় তালা ঝুলিয়ে চলে যাব। অফিস থেকে ফিরে এসে তুমি দেখবে আমি নেই, দরজায় তালা ঝুলছে। চোখ জড়িয়ে আসছিল। মাথার তলায় কোথায় একটা অবশ অনুভব করে ক্রমেই গভীর হয়ে চোখের পাতা ভারী করে তুলছে। নবেন্দু বুঝতে পারল তার ঘুম আসছে। বই পাশে রেখে দিল। এখন তার ঘুমোবার ইচ্ছে করছে ভীষণ। ঘুমিয়ে এই ক্লান্তি, এই বিরক্তিকর ক্লান্তি সে ভুলে থাকতে চায়। নবেন্দু ঘুমিয়ে পড়ল। তন্দ্রার মধ্যেই চড়াইগুলো কিচমিচ করে উঠতেই নবেন্দু বিরক্ত হলো। দূরে কোথাও যেন কাক ডাকছে। সাইকেল রিক্সা থেকে নামছিল নবেন্দু। হঠাৎ এই ঘুম এবং স্বপ্নের দরজাটা কেউ 2 হাতে ধাক্কা দিয়ে পুরোপুরি খুলে দিল। নবেন্দু চোখ খুলে জানলার দিকে তাকালো। একটুক্ষণ আচ্ছন্নতার মধ্যে ঠিক বুঝল না সকাল না বিকেল। পর মুহূর্তেই বুঝতে পারল বিকেল হয়ে গেছে। নবেন্দু বিছানায় শুয়ে হাত বাড়িয়ে জলের কেটলিটা নিতে গেল নবেন্দু। লক্ষ্মীর মা কখন নিয়ে গেছে। তার বদলে জল রেখে গেছে একটা গ্লাসে। জল খেয়ে গ্লাস রেখে দিল নবেন্দু। টেবিল থেকে শিশি টেনে নিল। নবেন্দু এবার আস্তে আস্তে অন্য কাজগুলো সেরে ফেলল। ওষুধ খেল।
বিছানার এক পাশ থেকে রুমালটা হাতড়ে নিয়ে মুখ মুছল। লক্ষ্মীর মা বিস্কুটে মাখন লাগিয়ে গোটা চারেক বিস্কুট আর চা দিয়ে গেল। অদ্ভুত এক অন্যমনস্কতার মধ্যে একে একে প্রত্যেকটি কাজ সারতে লাগলো নবেন্দু, যেন সব সেরে তৈরি হয়ে সে কারোর অপেক্ষায় বসে থাকবে। শীতের পড়ন্ত বিকেল প্রতি পলকে ফুরিয়ে যাচ্ছে। গাছ কাটার শব্দ থেমেছে, উল্টোপাল্টা হাওয়ার দমকাও আর নেই। মাঠটা এখন ভীষণ নিস্তব্ধ, শূন্য। একটি পাতাও উঠছে না, একটি পাখিও নেই কোথাও। অতসী ফিরছে না, অতসী এখনো স্টেশনে। ওপাশে বাতাবি লেবুর কাছে রাস্তাটা এখন ভরে গেছে, কত লোক ফিরছে। সাইকেল রিক্সা ঘন্টি বাজিয়ে যাচ্ছে, আসছে, যাচ্ছে, আবার আসছে। মিউনিসিপ্যালিটির বাতিগুলো জ্বলে উঠছে বোধহয়। আমায় পাশের ঘরে বিছানা করে দাও না কেন অতসী? ওপাশের ঘরে জালনার কাছে বিছানাটা থাকলে আমি শুয়ে শুয়ে রাস্তাটা দেখতাম। দেখতাম সারাদিনের কাজ চুকিয়ে যারা ফিরছে তাদের ভিড় ফাঁকা হয়ে গেলে কতক্ষণ পরে তুমি ফেরো। আমি অফিস থেকে ঠিক এই সময়ই ফিরতাম, এই সন্ধে হয় মুখে মুখে। তুমি কেন ফেরো না? পৌষের শীত হঠাৎ গা কাঁপিয়ে দিয়ে গেল। এখনো তুমি স্টেশনে বসে আছো অতসী? তোমার কি সন্ধে হয় না? তোমার কি ডিউটি ফুরোয় না? তোমার অবস্থা বুঝে যারা এত সাহায্য করছে চাকরিতে, তারা কি তোমায় দানাপুর এক্সপ্রেসের আগে ছেড়ে দিতে পারে না? তোমার নন্দী, পরিমল, সিং, এরা তোমার এই সন্ধিটুকু ধরে রেখে দিয়ে কি পায়? তুমিই বা কি পাও? নবেন্দু জানলার বাইরে শুধু অন্ধকার আর শূন্যতা অনুভব করছিল। লক্ষ্মীর মা বাতি জ্বালিয়ে টেবিলের ওপর রেখে গেল। নবেন্দু যেন এই মুহূর্তেই মরে যাচ্ছিল। তার সাড় ছিল না, শব্দ ছিল না, সমস্ত শরীরটা সোজা কাঠ, অনড় হয়ে পড়েছিল। অতসী ফিরল। বারান্দায় গলার শব্দ পাওয়া গেল। লক্ষ্মীর মাকে কি যেন বলল অতসী। জুতো খুলছে ঘরের বাইরে। জুতো খুলে ঘরে এলো, পাশের ঘরে। ও ঘর অতসী। নবেন্দু বুঝতে পারল না। অফিস থেকে ফিরে এসে ঘরে একা একা কি করে অতসী? হয়তো স্টেশনে সারাদিনের নানান সঞ্চয়ের হিসেব করে, কোথাও কিছু রাখার হলে সযত্নে তুলে রাখে। আমি তো তোমার ঘরে যাচ্ছি না অতসী, আমার ক্ষমতাও নেই। তুমি যেখানে যা খুশি তাই রাখো, যেমন ভাবে খুশি তুমি তোমার সঞ্চয় মেলে রাখো, আমি দেখতে পাবো না। অতসী আবার বারান্দায় লক্ষ্মীর মায়ের সঙ্গে কথা বলছে, হাত মুখ ধুচ্ছে। না না, আমি কিছু মনে করছি না অতসী। হাজার হোক, এই ঘরে শুয়ে থাকার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। এই যে বাতিটুকু জ্বলছে, এই বাতিও জ্বলতো না যদি না তোমার পয়সায় লক্ষ্মীর মা কেরোসিন কিনে আনতো। তুমি আমায় 9 মাস বাঁচিয়ে রেখেছ। কে জানে আরো কতকাল রাখবে। আমার প্রতিদিনের বাঁচা আজ তোমার মুঠোয়। তুমি ঈশ্বরের মতন আমার আয়ু নিয়ে বসে আছো, যে পাশের ঘরে বসে আছো। অতসী এই ঘরে এলো, হাতে চায়ের কাপ, অন্য হাতে নবেন্দুর দুধের গ্লাস। সকালের মতোই, ময়লা শাড়ি, ময়লা জামা। নবেন্দুর মাথার কাছে দুধের গ্লাসটা রাখলো অতসী। বিছানার এক পাশে বসল। তোমার প্লাস্টার আগামী রবিবারে পাল্টাবে, অতসী চা খেতে খেতে বলল। নবেন্দু স্ত্রীর মুখের দিকে চেয়ে থাকলো। এত মিটমিটে আলোয় ভালো করে কিছুই দেখা যায় না। তুমি কি সেনের কাছে গিয়েছিলে? নবেন্দু শুধল।
না, স্টেশনে হঠাৎ দেখা হয়ে গেল। ছোট বোনকে নামাতে এসেছিলেন। অতসী কি যেন ভাবতে ভাবতে বলল। চায়ের পেয়ালায় চুমুক দিয়ে মাথা ওঠালো আবার। স্বামীর বুক এবং পেটের দিকে তাকালো। আবার 250 টাকা। মনে মনে নবেন্দু টাকাটা হিসাব করল। আগেও 2 দফা 250 করে গেছে। এক্স-রে আছে, রক্ত পরীক্ষা আছে। অতসী যেন বুকের তলা থেকে ঘুমের ঘোরে দুঃস্বপ্নের মতো কথা বলছে। নবেন্দুর কে জানে কেন চোখের কোণে জল আসছিল। তোমায় বাঁচাবার জন্য অতসী আবার 1 দফা 250-300 টাকা খরচ করবে নবেন্দু, নিজেকেই যেন মনে মনে বলল নবেন্দু। ঘর চুপচাপ, দেয়ালগুলো প্রায় অন্ধকার। কড়িকাঠের দিকে চোখ তুলে অপলকে চেয়ে থাকলো নবেন্দু। ভাবছি বালাজোড়া এবার বেচবো, অতসী বলল খাটো গলায়। আমায় বাঁচাতে গিয়ে তোমার অনেক কিছুই তো চলে যাচ্ছে গো। নবেন্দুর গলার স্বর ভারী। নবেন্দুর কথা অতসী শুনল না, বোঝা গেল। আগের মতোই হতাশ হয়ে বলল, কিছু ধারও করতে হবে, দেখি পরিমলবাবুকে বলবো। গোটা 50 টাকা যদি ধার দিতে পারেন। আবার চুপচাপ। নবেন্দু পরিমলকে ভাবছিল। সুন্দর দেখতে ছোকরাকে, চমৎকার স্বাস্থ্য। ভদ্রলোকের সঙ্গে তোমার দেখা হয়েছিল বুঝি আজ? নবেন্দু জানলার দিকে চেয়ে আচমকা শুধল। হ্যাঁ, হয়েছিল। পরপর এবার অনেকগুলো প্রশ্ন নবেন্দুর গলায় এলো। তোমরা আজ রিফ্রেশমেন্ট রুমে চা খেয়েছো বুঝি? পরিমল তোমায় আজ সন্ধ্যের পর আটকে রেখেছিল না? ওর সঙ্গে স্টেশন থেকে রিক্সা করে একসঙ্গে ফিরলে? নবেন্দু সমস্ত প্রশ্নগুলোকে জানলা দিয়ে মাঠের ঘন অন্ধকারে ভাসিয়ে দিল। এসব প্রশ্ন করা তার অনুচিত। আগামী রবিবার 250 টাকা গুনে দিয়ে তার মেরুদণ্ডের চারপাশে পিঠ বুক জড়িয়ে পাকে পাকে নতুন প্লাস্টার হবে। এখন বুকের তলায় কি জমছে না জমছে দেখা উচিত নয়। দুধটা খেয়ে ফেলো। অতসী বিছানা থেকে উঠল। দুধের গ্লাস তুলে দিল স্বামীর হাতে। জানালার কাছে দাঁড়িয়ে ছিল অতসী, জালনা আড়াল করে। হঠাৎ বুঝি পৌষের কনকনে শীত জালনা দিয়ে মুখ গলিয়ে অতসীর পিঠ ঠান্ডা অসাড় করে দিল। অতসী শীতে কাঁপল। আহ, সারাদিন এই জালনাটা খুলে রাখা! তোমার না ঠান্ডা লাগানো বারণ? জানালার পাল্লা দুটো নির্মম হাতে বন্ধ করে দিল অতসী। স্বামীর দিকে তাকালো। তোমার কি শীতও করে না? আহ অতসী, আমিও সারা সকাল সারা দুপুর সারা বিকেল তোমায় ওই প্রশ্নটাই করেছি। তোমার শীত করে না? অতসী বেতের মচকানো টেবিল থেকে দুটো আধ ভর্তি বোতল নিয়ে চলে গেল। এখন আর সে আসবে না। এরপর রান্নাঘরে। নবেন্দু বন্ধ জানলার দিকে তাকালো। চোখের সামনে মাঠটা আর মেলা নেই। তবু এখন মাঠ ভরে যে শীত অন্ধকার শূন্যতা, নবেন্দু পরিপূর্ণভাবে তা অনুভব করতে পারছিল। এই ঘরে এই আদিগন্ত মাঠটা সন্ধ্যের পর চুপি চুপি রোজ এসে দাঁড়ায়। সারা রাত ধরে কারা যেন গাছ কাটে। নবেন্দু তবু চুপ করে পড়ে থাকে। একদিন অবশিষ্ট গাছটাও কাটা হয়ে যাবে। তখন নবেন্দু আর বিকেলের জন্য কাঁদবে না। আমি কাঁদবো না অতসী, তোমার অপেক্ষা করব না। মাঠটা আমায় নির্বাক নিশ্চল আর অনড় হতে শিখিয়েছে।
মাঠের মতন আমি অন্ধ হব। আমি অন্ধ হয়ে মনে মনে তোমার সিথির সিঁদুর দেখব। তুমি আমায় বাঁচিয়ে রেখেছ। নবেন্দু দুধের গ্লাস মুখে তুলল। শুনছিলেন বিমল করের লেখা গল্প শীতের মাঠ। গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।